স্বাধীনভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে শুধু জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে কেন্দ্রীয় ব্যাংক। এতে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করা যাবে। বিষয়টি ইতিবাচক হলেও সঠিক বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞদের। দেশের আর্থিক খাতে ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকে প্রথমবারের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আর্থিক খাতের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করা হবে। রাখা হবে না কোনো আমলা। গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ ও অপসারণে জাতীয় সংসদের অনুমতি লাগবে। এই রকম বিভিন্ন বিষয় যুক্ত করে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 2025-এর খসড়া পর্যালোচনার জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকে প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধ হবে। গতানুগতিক প্রতিষ্ঠান আর সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার করা কিন্তু অনেক ডিফিকাল্ট। যারা ওই প্রভাব বিস্তার করতে চায় তাদেরকেও অনেক বেশি কাঠখড় পুড়ে প্রভাব বিস্তার করতে হবে, যেটা অনেকের পক্ষে হয়তো সম্ভব হবে না। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে দীর্ঘদিন ধরে আমলাদের সরাসরি অংশগ্রহণ ছিল। এতে আর্থিক খাতে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা খর্ব হয়েছে। এমন পরিস্থিতিতে সাংবিধানিক মর্যাদা সময় উপযোগী সিদ্ধান্ত। মনিটারি পলিসিটা যাতে স্বাধীনভাবে তৈরি করা এবং স্বাধীনভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, সেই পূর্ণাঙ্গ ক্ষমতা যাতে কেন্দ্রীয় ব্যাংকের খাতে উপর আসে। তো সব মিলিয়ে আমি মনে করি এটি সরকারের একটি ইতিবাচক উদ্যোগ। সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার পর নির্বাচন কমিশনের মতো রাজনৈতিক হস্তক্ষেপ যেন বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে না ঘটে, সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ আবু ইউসুফ। আবু ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, কেন্দ্রীয় ব্যাংকে যে সাংবিধানিকভাবে স্বাধীন করার পদক্ষেপ নেওয়া হয়েছে, এটাকে আপনি কতটা ইতিবাচকভাবে দেখছেন এবং অর্থনীতির জন্য এটা আসলে কতটা সুফল বয়ে আনবে? জি, আসলে এরকম একটা উদ্যোগের জন্য মনে হয় অপেক্ষাই করছিলাম। কারণ আমরা যখন জুলাই আপরাইজিং এর সাথে সামঞ্জস্য রেখে যেই অপরচুনিটিটা সৃষ্টি হয়েছিল বাংলাদেশের জন্য, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপরচুনিটি, পার্টিকুলারলি এই যে আর্থিক খাতে বা আর্থিক এবং ব্যাংকিং খাত পুরো সেক্টর ঘিরে আমরা দেখেছি যে যে ধরনের উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে, পরিচালনা পর্ষদগুলো পুনর্গঠন করা, যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক আছে, এনপিএল কমানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, অনেক কিছু উদ্যোগ, পার্টিকুলারলি যে আমাদের ব্যাংকিং খাতে যে জালিয়াতি ছিল সেগুলো বন্ধ করার নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো সেইটার সাথে আমি মনে করি সঙ্গতিপূর্ণ একটি বিষয় খুবই দরকার, যেটা আমরা প্রতিবেদনেও দেখেছি, যে বাংলাদেশ ব্যাংক একটা কেন্দ্রীয় ব্যাংক হিসাবে যাতে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু আমরা অতীতেও দেখেছি অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু আমাদের আছে। নির্বাচন কমিশনের কথা এখানে প্রতিবেদনে বলা হয়েছে। শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান করলেই হবে না, তার স্বাধীনভাবে যে কাজ করার জন্য যে কাঠামো, সরকারের যাতে কোনো ধরনের হস্তক্ষেপ না থাকে, তার জন্য যেই ধরনের নীতিমালা প্রয়োগ করা দরকার, যেই ধরনের আর্থিক এবং ব্যাংকিং খাত সংশ্লিষ্ট যে জনবল কাঠামো দরকার, সেই ধরনের লোককে নিয়োগ দিয়ে সেটি যাতে বাস্তবায়ন করা যায়, সেরকম একটি উদ্যোগ আশা করি যে যেই বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 যেটি করা হচ্ছে, সেখানে নিশ্চয়ই সেই জিনিসগুলো থাকবে। আশা করি যে আমরা দুটো বিষয় বলে থাকি, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, আরেকটি হচ্ছে আর্থিক। এই দুই ধরনের স্বাধীনতা যাতে থাকে, স্বায়ত্তশাসন যাতে থাকে। তারপরে হচ্ছে যে গভর্নর যেহেতু একটা ইম্পর্টেন্ট পজিশন, আমরা শুনেছি মন্ত্রীর পদমর্যাদায় সেটি দেয়া হবে। পাশাপাশি আমি বলবো যে বাংলাদেশ ব্যাংককে, কেন্দ্রীয় ব্যাংক যাতে যে ধরনের তারা নীতিমালা তৈরি এবং বাস্তবায়ন করতে পারে, তাদের যাতে স্বাধীনতা থাকে, আর্থিক স্বাধীনতাটাও যাতে থাকে। কারণ প্রশাসনিক স্বাধীনতার পাশাপাশি আর্থিক স্বাধীনতা, আমি এর আগেও বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রায়, আমার যতদূর মনে পড়ে, প্রায় 15,000 কোটি টাকার মতো তারা কিন্তু সরকারি কোষাগারে প্রত্যেক বছর দেয়, আদায় করে। এর একটি অংশ
সে ফর 1,000 কোটি টাকা বা যতটুকু লাগে বাংলাদেশ ব্যাংকের জন্য একটি স্বাধীন বেতন কাঠামো যাতে হয়, গভর্নর, ডেপুটি গভর্নর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যারা কর্মরত কেন্দ্রীয় ব্যাংকের, তাদের যাতে একটা স্বতন্ত্র বেতন কাঠামো, তারা যাতে অনেক স্বাধীনভাবে প্রশাসনিক এবং আর্থিক দুটোই যাতে কেন্দ্রীয় সরকারের উপর যাতে নির্ভরশীল না হয়, সেটি একটি থাকতে হবে। আরেকটি হচ্ছে যে আমরা যতটুকু জানি একটা সার্চ কমিটির কথা বলা হয়, প্রত্যেক জায়গায় আসলে সার্চ কমিটির কথা বলা হয়, কিন্তু সার্চ কমিটিতেও যাতে এমন ধরনের যারা বিশেষজ্ঞ বা এমন ধরনের ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে আসা উচিত যাতে তারা মানে একজন যোগ্য গভর্নরের খুঁজে বের করতে পারে। যেমন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি বর্তমান যিনি গভর্নর, ওনার বয়সের যে বার ছিল সেটাকে অতিক্রম করেও সরকার তার ক্ষমতা প্রয়োগ করে একজন যোগ্য ব্যক্তিকে যে আসলে দায়িত্ব দিলে আর্থিক খাতে যে একটা ভালো ইতিবাচক ভূমিকা রাখতে পারে, আমরা কিন্তু তার আবু ইউসুফ, আপনিও যেমনটি বলছিলেন, আমরা জানি যে নির্বাচন কমিশনও কিন্তু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু তারপরেও আমরা দেখতে পেয়েছি যে অনেক ক্ষেত্রেই কিন্তু নির্বাচন কমিশনও স্বাধীনভাবে কাজ করতে পারে না। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ কতটা করতে পারবে, বিশেষ করে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে গিয়ে, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে এখনো সংসদের অনুমতি লাগবে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই একটা তো হচ্ছে যেটা সংসদের গভর্নর, ডেপুটি গভর্নর, তারপরে একটা পরিচালনা পর্ষদ থাকবে যেখানে বলা হয়েছে সেখানে কোনো সরকারি কর্মকর্তা থাকবেন না, অর্থাৎ ব্যাংক এবং আর্থিক খাত সংশ্লিষ্ট যারা অভিজ্ঞ তারাই এখানে থাকবে পরিচালনা পর্ষদ, এবং পরিচালনা পর্ষদ স্বাধীনভাবে সেখানে কাজ করবে। এটি অবশ্যই একটা খুবই ইতিবাচক উদ্যোগ, কারণ আমরা এই ব্যাংক খাতে যে জালিয়াতি, এই জালিয়াতি যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু আমরা এই শৃঙ্খলা নিয়ে আসতে পারবো না। কারণ ব্যাংকিং খাত বা আর্থিক খাতের সাথে আরেকটি বিষয় জড়িত হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। আমরা এখন দেখছি প্রাইভেট ব্যাংক যেগুলো আছে সেগুলো কেন্দ্রীয় ব্যাংকে তদারকি করে, আবার সরকারি ব্যাংক যেগুলো আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেটি ব্যাংকিং ডিভিশন তদারকি করে। এইখানেও কিন্তু যে আশা করি যে পরিবর্তিত যে নীতিমালাটি আসছে, ব্যাংকিং অর্ডার যেটি আসবে, সেখানে যাতে একক ভাবে কেন্দ্রীয় ব্যাংকের হাতেই যাতে বোথ মানে প্রাইভেট এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তদারকির ভার থাকে, একটা স্ট্রং মুদ্রানীতি যাতে থাকে, এবং সেই মুদ্রানীতির ফলে আমাদের যে ইনফ্লেশনের কথা, যে মুদ্রানীতির মেইন উদ্দেশ্যটাই হচ্ছে ইনফ্লেশনকে কন্ট্রোল করা, আমাদের বৈদেশিক মুদ্রার মজুদকে একটা শক্তিশালী জায়গার মধ্যে নিয়ে যাওয়া এবং ব্যাংকিং খাতের যে তদারকি করা। এর বাইরে ব্যাংকের যে সমস্ত পরিচালনা পর্ষদ আছে বিভিন্ন ব্যাংকে, সেখানেও যাতে একটা পরিবর্তন হয়, অর্থাৎ যোগ্য ব্যক্তি যারা আছে তারা যাতে পরিচালনা পর্ষদে থাকে এবং সবাইকে একটা দায়বদ্ধতা, যেটাকে আমরা অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সির মধ্যে নিয়ে আসা, যাতে কোনো ধরনের এই যে আমরা দেখলাম ব্যাংক খাত থেকে হাজার হাজার কোটি টাকা যে লুটপাট হয়ে গেছে, এই ধরনের যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং একটা বার্তা যাতে এই সবার কাছে পৌঁছে যায়, আমরা সেই আশাই করব। আমরা আশা করব বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে তার যে কাজ রয়েছে সেই কাজটা করতে পারবে গঠনের পর। আবু ইউসুফ, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আমদানি বাড়ানোর আশ্বাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার শুল্ক নিয়ে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে। আলোচনায় শুল্কের ক্ষেত্রে ন্যায্যতা ও পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে তাতে জোর দেয়া হয়েছে। এ সময় উভয় পক্ষ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় বৈঠক শেষে এসব কথা জানানো হয়। ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ার। বৈঠকে বাণিজ্য ও চলমান শুল্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। পরে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বাংলাদেশ সময় রাত ৯টায় আবারও শুল্ক নিয়ে আলোচনার কথা রয়েছে। চূড়ান্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হবে ৩ দিনের এই আয়োজন। দুদকের মামলায় গ্রেফতার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারাকাতকে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে ৩ দিনের রিমান্ড আবেদনের শুনানির শেষে
শুনানি শেষে আদেশ না দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এর আগে তাকে ডিবি কার্যালয় থেকে আদালতে আনা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঋণ জালিয়াতি করে জনতা ব্যাংকের 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। একই মামলায় তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ 23 জনকে আসামি করা হয়েছে। অধ্যাপক ডক্টর আবুল বারাকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান। পুরোটা সুষ্ঠু তদন্ত চাই। এভাবে করে কাউকে আমরা কোনো রকমের কাগজপত্র দেখি নাই যে গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট কিছুই আমরা দেখি না। আমাদের কাছে কোনো কাগজ নাই, আমরা জাস্ট লস্ট। আমরা আপনাদেরকে যা বলবো আমাদের বলারও কিছু নাই। বিজ্ঞ আদালতকে বুঝাতে সক্ষম হয়েছি মাননীয় আদালত যে সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার আমল থেকে শেয়ার বাজার ব্যাংক যারা লুট করেছে তাদের সে একজন অন্যতম দোসর। আবুল বারাকাতের মতো লোকদের জন্যই আমাদের এই বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য যে অর্থনীতি, সে অর্থনীতি তাদের জন্য ধ্বংসের দ্বার প্রান্তে। 3টা পিটিশন দিয়েছি, একটা জামিনের প্রেয়ার দিয়েছি, একটা রিমান্ড যেন নামঞ্জুর করে এই জন্য প্রেয়ার দিয়েছি, আর একটা ওনাকে যেন ডিভিশন দেওয়া হয়। উনি মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স 71 বছর। এই দুটা বিষয় বিবেচনা করে কোর্টের কাছে আমরা ওনার ডিভিশন চেয়েছি। টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। কাঁচামরিচের কেজিতে দাম বেড়েছে 300 টাকার মতো। এছাড়া বেশ কিছু সবজির কেজিতে বাড়তি 5 থেকে 10 টাকা। ব্রয়লার ও সোনালী মুরগির কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। তবে স্থিতিশীল আলু, পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের দাম। কয়েকদিনের টানা বৃষ্টিতে অনেক জায়গায় ডুবে গেছে ফসলের ক্ষেত। এতে যোগান কমেছে শাকসবজি ও অন্যান্য কৃষি পণ্যের। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। খুচরায় কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকায়। কিছুদিন আগেও যা ছিল 80 থেকে 120 টাকা। কাঁচামরিচ গেল সপ্তাহে ছিল 80 টাকা, 100 টাকা বৃষ্টির কারণে এই সপ্তাহে 320 টাকা। আর বেগুন ছিল 80 টাকা কেজি, এই সপ্তাহে বেগুন হচ্ছে 160 টাকা কেজি। পত্রিকায় দেখলাম কেজি 200 থেকে 300 টাকা, কিন্তু বাজারে এসে কিনলাম 400 টাকা করে। যেখানে আগে কিনতে হতো হাফ কেজি, এখন আজকে কিনলাম মাত্র 250 গ্রাম। সবজির মধ্যে করলার কেজি উঠেছে 100 থেকে 160 টাকায়, পটলের কেজি 70 টাকা, ঢেঁড়স 60 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। প্রায় সব সবজির কেজিতে 5 থেকে 10 টাকা বাড়তি। টমেটো বেচা আছে আমরা 150, আরেকটা আছে 200 দেশি টক টমেটোটা। যেখান থেকে কিনে নিয়ে আসে সেখানে যদি কন্ট্রোলিং না থাকে তাহলে এদেরও তো বেশি দিয়ে কিনে নিয়ে আসে, আর বেশি দিয়ে কিনে নিয়ে আসলে তো এদের তো কিছু প্রফিট করেই বিক্রি করতে হবে আর কি। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ফার্মের মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজিতে। 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। ব্রয়লার মুরগি আপনার 165 থেকে 70 টাকা, লাল মুরগি 300 টাকা, আর সোনালী আমরা 300-310 টাকা। মানে গ্যাসের সপ্তাহ থেকে আজ থেকে মানে 15-20 টাকা বাড়তি। শাকসবজির দাম বাড়লেও পেঁয়াজ, রসুন এবং আলুর দাম স্থির। 55 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজিতে। 25 থেকে 30 টাকা কেজিতে স্থির আলুর দাম। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও সরবরাহ কম থাকায় বেড়েছে সবজির দাম। কাঁচামরিচের দামও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে আগের তুলনায় বাড়তি সবজির দাম কমেছে দেশি ও সোনালী মুরগির দাম। চট্টগ্রামের প্রতি ডজন ডিমের দাম 115 থেকে 120 টাকা। পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমেছে বলছেন বিক্রেতারা। রাজশাহীর বাজারে গেল সপ্তাহে 50 টাকা কেজির কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। পেঁয়াজ কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকায়। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বরিশালে নাগালের বাইরে সবজির দাম গত সপ্তাহের চেয়ে প্রতিটি সবজির কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 200 টাকা পর্যন্ত। একই অবস্থা সিলেট, খুলনায়। এছাড়া চালের দাম বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে। মোটা চাল 54 টাকা থেকে 55 টাকা, চিকন চাল 68 থেকে 78 টাকায় বিক্রি হচ্ছে। দোকানদাররা অজুহাত দিতেছে যে মার্কেটে মাল নাই, অথচ দেখা যায় গোডাউনে গেলে মালের অভাব নেই। কিন্তু এই অজুহাতে তারা বৃষ্টির অজুহাত দিয়ে তারা মালের দাম অনেক বাড়াই দিতেছে। দামটা আজকে অনেক বেশি। যেমন আমি শসা কিনলাম 80 টাকা কেজি, তারপরে কাঁচামরিচ 400 টাকা কেজি, তারপরে আপনার গাজর কিনলাম 80 টাকা কেজি। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের 2টি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। ফায়ার সার্ভিস জানায়
বেলা ৩টার দিকে ইপিজেডের জায়ান্ট অ্যাক্সেসরিজের একটি ফোম তৈরির কারখানায় আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে আরেকটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মীরা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমরা যখন বাইরে ছিলাম গাড়ি লোড দিতেছি তখন দেখতেছি এই দিক থেকে আগুন আসতেছে। আমরা আগুন নিভে মারতে দৌড়ে চলে আসছে, আগুনে আর যাওয়া দেখতেছে না। হিউজ আনকাউন্টেবল, পুরো সব শেষ। আমরা রাস্তা থেকে দেখেছি পুরোটা অন্ধকার, এত ধোঁয়া হয়ে গেছে, উপর দিকে পুরো অন্ধকার। আমাদের বেগ পেতে হয়েছে শেডগুলোর জন্য। শেডগুলো যখন আগুন লাগছে শেডগুলো ভেঙে পড়েছে। ভেঙে পড়ার কারণে আমরা যখনই পানি দিই, পানির শেডের উপর দিয়ে টিনের উপর দিয়ে পানিটা চলে যায়, নিচে পানি পৌঁছাতে দেরি হয়, এই জন্য আমাদের বেগ পেতে হয়েছে। এদিকে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা চট্টগ্রাম কাস্টমস হাউস। তবে আজও সার্ভার জটিলতায় বিড়ম্বনার অভিযোগ সেবাগৃহীতাদের। সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে আসতে থাকেন এনবিআর কর্মকর্তা ও সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধিরা। কর্মকর্তারা বলেছেন, ছুটির দিনে কাস্টমস হাউস খোলা রাখাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সার্ভার জটিলতার অভিযোগ ছিল আজও। সমস্যা সমাধানে কাজ চলছে জানিয়ে দ্রুত এ সংকট সমাধানের আশ্বাস কাস্টমস কর্তৃপক্ষের। আন্তঃবাণিজ্যের তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যম এসআইকুডা ওয়ালথ সিস্টেম ধীরগতি থাকায় গত কয়েকদিন ধরে বৈদেশিক বাণিজ্যের পণ্য চালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়। এ প্রেক্ষাপটে সব কাস্টমস হাউসকে সাপ্তাহিক ছুটির দিন খোলা রাখার নির্দেশ দেয় রাজস্ব বোর্ড। ঠিকভাবে হয় নাই, গতকালকেও কাজ হয় নাই, এজন্য এটা খুব আমাদের জন্য ভালো। কন্টিনিউয়াস ড্যামারেজ হয়, এটা ইম্পোর্টারের ক্ষতি, আমাদেরও কিছুটা ক্ষতি হয় কাজের ব্যাঘাটে। এই জন্য যেটা খোলা রাখছে এটা আমাদের জন্য সুবিধাজনক। এটার সমাধান কোনো পথে আমাদের কমিশনার মহোদয় উদ্যোগতা নিচ্ছে না। অ্যাকচুয়ালি এই সার্ভারটা না থাকলে আমাদের সিএনএফের কোনো দামই নেই। ব্যাকলগ তৈরি হচ্ছে। সিএনএফরা এই কয়েকটা দিন যে প্রবলেম ফেস করেছে, এই শুক্র শনিবার এই পণ্য চালান অ্যাসেসমেন্টের মাধ্যমে খালাস হলে পণ্যের আমাদের যে পোর্টের ব্যাকলগও কমবে, একই সাথে আমাদের যে স্টেক হোল্ডার বা সার্ভিস নিচ্ছেন যারা, তারা উপকৃত হবে। গ্যাস সংকটের কারণে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। জুনের মাঝামাঝি থেকে ১৬১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, গত ২ বছর ধরে এই বিদ্যুৎ কেন্দ্র গ্যাস সংকটে চলছে। এর জেরে ৯ জুন থেকে ৫ নম্বর ইউনিট, ১৩ জুন থেকে ৪ নম্বর ইউনিট ও ১৪ জুন থেকে ৭ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। বিকল্পভাবে গ্যাস সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বাকি ইউনিটগুলো মেরামতের কাজ চলছে জানিয়ে গ্যাস সরবরাহ হলে সেগুলো চালু করা যাবে বলে আশা তার। কয়েক দফায় নীতিমালা করেও টাঙ্গুয়ার হাওরকে পরিকল্পিত পর্যটনের আওতায় আনতে পারছে না প্রশাসন। পর্যটকবাহী হাউসবোটগুলোকে নির্ধারিত রুট ব্যবহারে বাধ্য করা যাচ্ছে না। এতে ক্ষতি হচ্ছে ফসলি জমি, অস্থায়ী বাঁধের, কমছে হাওরের মাছ ও পাখি। টাঙ্গুয়ার হাওরের ভেতরে ইঞ্জিন চালিত নৌযান প্রবেশ করবে না। ওয়াচ টাওয়ার এলাকায় গান বাজনা করা যাবে না, এমন মাইকিং করা হচ্ছে হাওরের প্রবেশ মুখে। তবে মাইকিং এর নৌকার পাশ দিয়ে প্রবেশ করছে বড় বড় হাউসবোট সহ ইঞ্জিন চালিত নৌকা। চলছে সাউন্ড সিস্টেম ব্যবহার করে গান বাজনা। তুমি মাইক নিও না, মাইক চলে না, আমরা ও সুলমানপুর আর এদিক থেকে আমরা বন্ধ করে দিই। হাউসবোট যদি হাওরের মাঝখানে থাকে তাহলে আমাদের সুবিধা হয়, জায়গা পরিষ্কার থাকে। আর এই ছোট ছোট নৌকায় দিয়া আইসা মনে করেন যে ওরা ঘুরে। পর্যটকবাহী হাউসবোট নির্ধারিত রুট না মানায় ফসলি জমি, অস্থায়ী বাঁধের ক্ষতি হচ্ছে, কমছে হাওরের মাছ। নৌযান প্রবেশ না করলে হাওরের পরিবেশ ঠিক থাকবে বলছেন পর্যটকরা। পরিবেশটা যদি ওই বোটগুলো না ঢুকে তাইলে খুবই ভালো থাকবে। ঠিক আছে, এখানে ওই বোটগুলো ঢুকাতে মনে করেন যে আপনার পরিবেশটা অনেক খারাপ হয়ে গেছে। সম্প্রতি জেলা প্রশাসন টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের চলাচলে কয়েক দফা নীতিমালা প্রণয়ন করেছে। এই নীতিমালা বাস্তবায়নে প্রচারণা চালানোর পাশাপাশি না মানলে জরিমানাও করা হচ্ছে। আমাদের স্থানীয় যে উপজেলা নির্বাহী অফিসার আছেন, উনি নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এই বিষয়ে আমরা শক্ত অবস্থানে আছি। আমরা হাউসবোট যে মালিক যারা, তাদেরকে নিয়ে বসেছি। তারা আমাদের কাছে অঙ্গীকার করেছে তারা হাউসবোট ওয়াচ টাওয়ার এলাকায় প্রবেশ করাবে না। কেউ যদি এর ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গুয়ার হাওরে গত ৫ বছর ধরে হাউসবোট চলাচল করছে।
প্রতি বছরই বাড়ছে সংখ্যা। বর্তমানে হাউসবোট আছে 500-র বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার কানাডার পণ্যের ওপর 35% শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি। জানান 1 আগস্ট থেকে আরোপ করা হবে এই শুল্ক। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিয়েকে উদ্দেশ্য করে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগেও কানাডার কিছু পণ্যে 25% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে বর্তমানে উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় কিছু পণ্যে ছাড় রয়েছে। তবে নতুন যে 35% শুল্ক আরোপের হুমকি ট্রাম্প দিয়েছেন তা এই চুক্তিভুক্ত পণ্যের ওপরও কার্যকর হবে কিনা তা স্পষ্ট নয়। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর একের পর এক শুল্ক আরোপ করছেন ট্রাম্প। এ নিয়ে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশ। এরই মধ্যে নতুন শুল্ক আরোপের হুমকি এলো। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।